জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল রবি বা সোমবার 10 ডিসেম্বরের মধ্যে ভোট। প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। নদীপথে আবারও ফিরছে স্টিমার পিএস মাহসুদ। শুক্র শনিবার চলবে ঢাকা বরিশাল রুটে, বাকি 5 দিন প্রবোধ ভ্রমণ। কাল থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। আপাতত রাতে না থাকার অনুমোদনে ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা। মাঝপথে থমকে গেছে করতোয়া নদীর রক্ষা প্রকল্প। খনন ওয়াকওয়ে নির্মাণ সহ বাকি কাজ শেষ করতে দ্রুত অর্থ ছাড়ের দাবি। এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া চীন। ভয়ানক যুদ্ধে মোড় নিয়ে কিনা তা নিয়ে শঙ্কা। স্বাগত। এখন বাণিজ্য পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জকসু গঠনতন্ত্র চূড়ান্ত নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আগামী রোববার বা সোমবার হবে তফসিল ঘোষণা। ডিসেম্বরের 10 তারিখের মধ্যে হবে ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে মুখিয়ে আছেন। ছাত্র সংগঠনগুলো নিচ্ছে প্রস্তুতি। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17,000-এর বেশি শিক্ষার্থীর সবচেয়ে বড় সংকট আবাসন। মাত্র 7.5 একরের ক্যাম্পাসে চলে সমস্ত প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম। অন্যদিকে কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের কাজ কবে শেষ হবে তাও নিশ্চিত নয়। সব মিলিয়ে নানান সংকটে জবি শিক্ষার্থীরা। এমন অবস্থায় শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম শিক্ষার্থী সংসদ যেন প্রাণের দাবিতে রূপ নিয়েছে। এই অবস্থায় গেল বুধবার জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই দিনে 5 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠনতন্ত্রে দেখা যায় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে মোট পদ 23টি। সভাপতি ও কোষাধ্যক্ষ বাদে বাকি 21 পদে হবে নির্বাচন। একই সাথে হল সংসদে মোট 15 পদের মধ্যে নির্বাচন হবে 13টিতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান জকসু শুধু নেতৃত্ব তৈরি না করে এটি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ভূমিকা রাখুক। জকসু কিন্তু আসলে কোনো দলের সংসদ না। জকসু হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20,000 শিক্ষার্থীর সেরা প্ল্যাটফর্ম এবং প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম। খাবারের মান নিয়ে প্রতিনিয়ত আমাদের এই জিনিসগুলো নিয়ে ভয়েস রেজ করতে হয়। এই জায়গাগুলোতে আসলে নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি কাজ করা উচিত। নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। তবে সম্পাদকীয় ও সদস্য পদ আরও বাড়ানোর দাবি ছাত্রদলের। ছাত্রশক্তি বলছে তাড়াহুড়ো নয়, ভোটের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে ছাত্র সংসদগুলো হয়েছে সেরকম নীলক্ষেত মার্কা নির্বাচন জগন্নাথে যাতে না হয়, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ঠিক করে তারপরে নির্বাচনের আয়োজন করাটা আসলে আমি মনে করি যে যুক্তিসঙ্গত হবে। ইসলামী ছাত্র শিবির, আপ বাংলাদেশ এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা বলছেন কাল বিলম্ব না করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। উৎসবমুখর পরিবেশে চান সবার অংশগ্রহণ। অন্যান্য ক্যাম্পাসগুলো যেভাবে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরও এই ধরনের একটা ইনক্লুসিভ প্যানেল উপহার দিবে এবং আমরা শতভাগ আশাবাদী শিক্ষার্থীদের কল্যাণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল ঘোষণা করবে সেই প্যানেল সবার থেকে এগিয়ে থাকবে। যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন বা নিরপেক্ষভাবে আমাদের একটা নির্বাচন উপহার দিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই জকসুকে নিয়ে ইতিমধ্যে তারা খুবই উৎফুল্ল। জকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান আগামী রবি বা সোমবার তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার কথাও জানান তিনি। আগামী রোববার অথবা সোমবারের মধ্যে আশা করি আমরা তফসিল ঘোষণা করে ফেলতে পারবো। ডিসেম্বর 10 তারিখ 11 তারিখ এর আগেই হতে হবে। এখন ডেটটা কিভাবে হবে সেটা আমি বলছি যে আমাদের স্টেক হোল্ডারদের সবার সঙ্গে কথা বলে সবার মতামত নিয়ে যে জায়গায় দাঁড়ায়। জগন্নাথ কলেজ থাকাকালে সবশেষ 1987 সালে শিক্ষার্থী সংসদ নির্বাচন হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের পর কোনো নির্বাচন হওয়া তো দূরের কথা, এর কোনো গঠনতন্ত্রই ছিল না।
অবশেষে ৩৮ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা জুলাই গণ অভ্যুত্থানেরই ফসল বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পুরনো ইতিহাস ঐতিহ্য নিয়ে নদী পথে আবারও ফিরছে শতবর্ষীয় নৌযান স্টিমার পিএস মাহসুদ। প্রাথমিক পর্যায়ে সপ্তাহ 2 দিন শুক্র শনিবার ঢাকা বরিশাল রুটে চলবে এটি। বাকি 5 দিন প্রমোদ ভ্রমণের জন্য ভাড়ায় মিলবে বাহনটি। আর পর্যায়ক্রমে স্টিমারের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি নৌ উপদেষ্টার। জলপথের ইতিহাস ফেরা নিয়ে দেখুন বিস্তারিত। নদীর তীরে নদীর জলে জীবনের সাড়া বেড়েছে। নদীতে দাঁড় বৈঠার জলযানের চেয়ে যন্ত্রযানের ভিড় বেড়েছে। তাই তো কমলা রঙের জলযানটি নদী থেকে কখন হারিয়ে গেল তা হয়তো জানতেও পারে না তীরবর্তী মানুষেরা, কিংবা বিরতি দিয়ে ফিরে আসাও চমকে দেয় না নৌপথের যাত্রী এবং কুলের মানুষদের। সেই কবে জলপথে ঢাকা থেকে খুলনা রুটে দ্রুতগামী জলযান নামিয়েছিল ফ্লোটিলা কোম্পানি। 20 থেকে 22 ঘন্টায় গন্তব্যে পৌঁছে যাওয়াই ছিল সে সময় বিস্ময়ের। গতি ও রঙের কারণে পরিচিতি পেয়েছিল কমলা রকেট নামে। সড়কপথের দাপট ও শতবর্ষের ক্লান্তিতে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল রকেট যানগুলো। এই প্যাডেল স্টিমারগুলো তৈরি হয়েছিল 1918 সালে। যে রকেটের কথা বলা হচ্ছে সেই পিএস মাহসুদ তৈরি হয়েছিল 1928 সালে। ক্লান্ত বা জরাজীর্ণ রকেটের জলে নামা বন্ধ হয়ে গেছিল, কিন্তু ঐতিহ্য ও পর্যটন বান্ধব জলযান হিসেবে 15 নভেম্বর আবারও প্যাডেলে সাঁতার কাটতে শুরু করবে পিএস মাহসুদ। আমার ঠিক পেছনে শতবর্ষী ঐতিহ্যবাহী এই বাহনটিতে ভ্রমণ করতে হলে পর্যটকদের প্রথমে সদরঘাটের বাদামতলির বিআইডব্লিউটিসির নৌঘাটে আসতে হবে। কোন শ্রেণীতে বসে ভ্রমণ করতে চান তার টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। আমরা দেখতে চাই এই নৌপথের বাহনটি আধুনিকায়নের ফলে কি কি সেবা যুক্ত হয়েছে আর কতজন যাত্রী ধারণের সক্ষমতা তৈরি আছে পিএস মাহসুদের। চলুন দেখে আসি। দোতলা বিশিষ্ট পিএস মাহসুদের নিচ তলায় বেশ চওড়া পর্যটক বান্ধব ডেক। বিশাল প্যাডেলের সাথে পানির লড়াইটা এখানে বেশ উপভোগীয়। ডেকের উপরে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর কেবিন। এই 2 শ্রেণীর মধ্যে পার্থক্য কেবল শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর বাইরে দেশি, ভিনদেশি কিংবা শ্রেণীভেদে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা তো থাকছেই। স্টিমার পিএস মাহসুদের কাঠামো ও ঐতিহাসিক নকশা অক্ষুণ্ণ রেখে নতুন করে সাজানো হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় 70 লাখ টাকা। অনেক কিছু মডিফাই করা হয়েছে, সব কিছু মিলেই এখন মানে আগের চাইতে আরও পুরানটা ঐতিহ্য ধরে রেখে এখন এটা আরও নতুন করা হয়েছে আর কি। একটা লঞ্চ থেকে বা যে কোনো অন্য বাহন থেকে আমাদের এই স্টিমারটা অনেক আরামদায়ক এই কারণে যে আমাদের সমস্ত কেবিনগুলোতে এসি আছে এবং এসির পাশাপাশি 2 পাশে কেবিন, মাঝখানে একটা মিটিং করার মতন আমরা সেলুন বলে থাকি যে ওটা আছে। তোমার ফরেনসিকের খাবার আলাদা, বাঙালি খাবার আলাদা, যাত্রীদের যারা 3য় শ্রেণীর তাদের খাবার আলাদা। তো সব মিলে মনে করেন যে ইংলিশদের জন্য এখানে ওই আলুর ফিশ ফ্রাই হয়, চিকেন ফ্রাই হয়। মূলত নদীপথকে পর্যটন হিসেবে আকর্ষণীয় করে তুলতে ফের স্টিমার চালুর সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। সপ্তাহে প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল আর শনিবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বাণিজ্যিক যাত্রা করবে পিএস মাহসুদ। বাকি 5 দিন ঢাকার আশপাশে প্রমোদ ভ্রমণে স্টিমারটি ভাড়া নেওয়া যাবে। এটি পরিচালনার দায়িত্বে থাকবে বিদেশি কোম্পানি। আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানকে আমরা চার্টার দিতে চাচ্ছি, তাদের সাথে আমাদের আলোচনা চলছে। মূলত সপ্তাহে 5 দিন আমরা এটাকে পিওর পর্যটন হিসেবে দেখব, আর সপ্তাহে 2 দিন ঢাকা বরিশাল যাবেন এবং বরিশাল থেকে ঢাকা আসবেন। এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিক পর্যায়ে একটি হলো চাহিদা বিবেচনা এই সংখ্যা আরও
বাড়বে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। এরই মধ্যে আরও 3টি পুরনো স্টিমার অস্ট্রিচ, লেপচা ও পিএস টার্ন সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং আরও 3টা আছে, একটা নষ্ট হয়ে গেছে, একটা কিছু করা যাবে বলে মনে হয়, ওটাও তো সার্ভিসে চলে যাবে। আর এটা যদি দেখি যে ঠিকঠাক আছে তাহলে এরপরে আরেকটা আমরা অর্ডার করব। পদ্মা সেতু উদ্বোধনের পর 2022 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী এই স্টিমার চলাচল। পুনরায় চালুর পর এই স্টিমার চলাচল কতদিন সক্রিয় থাকে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সানি মৃধা, এখন, ঢাকা। প্রাচীন সভ্যতার ইতিহাস করতোয়া নদীকে ঘিরে, অথচ দখল আর দূষণে দীর্ঘদিন প্রাণ হারিয়েছে এই নদী। মৃতপ্রায় করতোয়া সহ ইছামতি ও গজারিয়াকে বাঁচাতে 45 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিছু কাজ সম্পূর্ণ হলেও বাকি অংশের অর্থ বরাদ্দ এখনও ফাইলবন্দি। এতে বন্ধ রয়েছে কাজ। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া প্রাচীন সভ্যতার এই নগরীতে রয়েছে নানা সংকট ও সম্ভাবনা। এসব চিহ্নিত করা গেলেও মিলছে না সমাধান। মাজেদুর রহমানের 3 পর্বের ধারাবাহিকতায় প্রথম পর্ব আছে। করতোয়া নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতার নগরী পুণ্ডবর্ধন, যা আজকের বগুড়া। একসময়ের বণিকের জাহাজ আর মাঝে মাল্লার জারিগানে মুখর থাকত নদী পার। জেলেরা জাল ফেলে ধরত নানা প্রজাতির মাছ, কিন্তু বর্তমানে দখল, দূষণ আর ভরাটে করতোয়া হারিয়েছে তার জৌলুস। তবে বর্তমানে এই নদীকে আগের রূপে ফেরাতে প্রকল্প নিয়েছে সরকার। এরই মধ্যে নদীর কিছু অংশ খননসহ এসপি ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত 730 মিটার এলাকায় স্লোপ প্রোটেকশন ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ফলে দৃষ্টিনন্দন পরিবেশ উপভোগ করতে শুরু করেছেন শহরবাসী। এখন যে করতোয়ার পাশে দিয়ে যে সুন্দর একটা হয়েছে মানুষ চলাচলের জন্য, মানুষ বিকেলে সকালে এক্সারসাইজ করার জন্য, হাঁটার জন্য, এটা খুব সুন্দর হচ্ছে। যারা এটা করছে তারা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা এখন খুব ভালো আছি। সকাল সন্ধ্যায় আমরা হাঁটাহাঁটি করি। আগে তো এরকম জায়গা ছিল না, হাঁটা চলার খুব অসুবিধা হতো, এখন হাঁটা চলার খুব ভালো। এরকম করে বসার কোনো সিচুয়েশন আসছিল না। তারপরে বৃষ্টি হলে এখানে বসে থেকে নদীর সুন্দর মনোরম পরিবেশ অনুভব করা যায়। 2 পার ধরে যে কাজ করার যে জায়গাটা আমরা যেটা বলতে ডিসি পার্ক বলা হচ্ছে, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। নদীকে রক্ষার জন্য যেটুকু করেছে শুধু এইটুকু না, 2 পাশ দিয়েই শহরকে নির্ভর করে নদীর 2 পাশ দিয়ে যে পার্কটা গড়ে তোলা যায় মানুষকে হাঁটা চলাচলের জন্য, সেটা যেমন সৌন্দর্য বাড়বে। বগুড়াবাসীর যে আশা আকাঙ্ক্ষা, এই নদীকে খনন করে 2 পাশ দিয়ে ওয়াকওয়ে করে এবং সম্ভব হলে 2 পাশ দিয়ে রাস্তা নির্মাণ করে মানুষের চাহিদা যেন পূর্ণ করা হয়। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, প্রকল্পে 45 কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে, যার সুফল পেতে শুরু করেছেন স্থানীয়রা। তবে বরাদ্দের বাকি অর্থ না মেলায় বর্তমানে বন্ধ রয়েছে কাজ। ইতিমধ্যে এই প্রকল্পের সুফল এলাকাবাসী বা জনগণ পাচ্ছে। সে সাথে সুবিল এবং অটোখালও খনন করা হয়েছে সেই প্রকল্পের মধ্যে। এই প্রকল্পের ধারাবাহিকতায় আমরা বৃহত্তর একটা প্রকল্প হাতে নিয়েছি, যে প্রকল্পটা পুরো 123 কিলোমিটার খনন করা হবে গাইবান্ধা থেকে শেরপুর পর্যন্ত। এই প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে মাটিডালি থেকে বনানী পুরোপুরি এলাকা দখল দূষণ মুক্ত হবে, সেই সাথে মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। 1500 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের আওতায় করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর 230 কিলোমিটার পুনঃখনন এবং শহরে 29 কিলোমিটার এলাকায় স্লোপ প্রোটেকশন ও ওয়াকওয়ে নির্মাণে পরিকল্পনা রয়েছে। মন্ত্রণালয়ে এখন সে বরাদ্দ অনুমোদনের অপেক্ষায়। মাত্র 700 মিটার ওয়াকওয়ে নির্মাণে পাল্টে গেছে করতোয়া নদীর দৃশ্যপট। বিগত 16 বছরে উন্নয়ন বৈষম্য এই বগুড়াবাসীর দাবি, অসম্পূর্ণ যে কাজটি রয়েছে সে কাজটি দ্রুতই সম্পন্ন করে করতোয়া নদীর প্রবাহ বৃদ্ধি এবং সৌন্দর্যমণ্ডিত কাজটি এগিয়ে নেওয়া হোক। বগুড়া থেকে মাজেদুর রহমান, এখন। আগামীকাল থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। তবে আপাতত সেখানে রাত্রি যাপনের অনুমোদন না থাকায়
ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা পড়েছে। যাত্রীদের সংকটে জাহাজ মালিকরাও পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মন্তস বেদজ্ঞর প্রতিবেদনে বিস্তারিত। বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত থাকায় অনেক পর্যটকই ভ্রমণ পরিকল্পনা থেকে সরে যাচ্ছেন। পর্যটকদের দাবি, দিনে গিয়ে দিনে ফেরার নিয়মে এমন দূরত্ব পাড়ি দিয়ে ভ্রমণ করা সময় সাপেক্ষ ও ক্লান্তিকর। সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেখানে হচ্ছে আপনি গিয়ে টাইম স্পেন্ডের জন্য যাবেন, সো এই টাইমটা আসলে তারা আমাদের থেকে কেড়ে নিচ্ছে। এটা মোটেও অবশ্যই ভালো না। ওইখানে গিয়ে যদি আমরা পার্সোনালিটি স্পেন্ড করতে না পারি সময়, ওইখানে আমরা নিজেদের মতো থাকতে না পারি, সময় কাটাতে না পারি, যাবো আবার চলে আসবো, আবার রেজিস্ট্রেশন করতে হবে, ওইখানে সর্বোচ্চ 2-3 ঘন্টা সময় পাবো। এই 2-3 ঘন্টা সময় তো একটা মানুষের রেস্ট করতেই চলে যায়। এ অবস্থায় প্রস্তুতি নিয়েও জাহাজ মালিকেরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই কক্সবাজার শহরের যে স্থান থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ ছাড়ার কথা, সেই নুনিয়ারচরা জেটি ঘাট প্রায় জনশূন্য। একটি টাকশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই জাহাজ যাত্রার কোনো নিরাপত্তা প্রস্তুতিও। নভেম্বরে দিনে গিয়ে দিনে আসার যে সিদ্ধান্তটা, এটা বলতে গেলে একটা তামাশা করছে পর্যটন শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে এবং ট্যুরিস্টদের সাথে। রাত যাপনের সুযোগ দিলেই তবেই সম্ভব, এটাই বাস্তবসম্মত। আমরা চালাইতে চাইলে তো পাবো না, ট্যুরিস্টরা তো যাবে না। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস রাতযাপনের অনুমতি থাকলেও ফেব্রুয়ারি থেকে আবার 9 মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেয়া হয়েছে 12টি কঠোর নির্দেশনা, যার মধ্যে রয়েছে প্লাস্টিক বহনে নিষেধাজ্ঞা, রাতে আলো বা শব্দ সৃষ্টি না করা এবং প্রবাল বা সামুদ্রিক প্রাণী সংগ্রহে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। নভেম্বর মাস পর্যটকরা দিনে গিয়ে জাহাজে দিনে ফিরে আসবে। জাহাজ ছাড়বে আমাদের পঞ্চগড় সদরের নুনিয়ারচরা যে BIWTA ঘাট আছে সেখান থেকে ছাড়বে। এখান থেকে এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। আমরা সেখানে জাহাজ ঘাটে BIWTA ঘাটের ওখানেই টিকিট চেকিং বা এই ধরনের পদক্ষেপ নিয়েছি ওখানে, এবং আপনার সেন্ট মার্টিন দ্বীপেও সেখানে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্নে কোনো সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নভেম্বরে জাহাজ না চলায় আপাতত পর্যটন মৌসুমের শুরুটা ম্লান হতে যাচ্ছে সেন্ট মার্টিনে। তবে ডিসেম্বর থেকে পর্যটকরা গেলে আবারও 2 মাসের জন্য জমে উঠবে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপের পর্যটন ব্যবসা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। রাজধানীর বাজারে শীতের সবজি আসায় কমেছে দাম। চট্টগ্রামের বাজারও কমতে শুরু করেছে দর। এদিকে মেহেরপুরে গত 1 মাসের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। এছাড়াও চট্টগ্রামের নগরীর কাজীর দেউরি বাজারে আছেন সহকর্মী ফয়সাল করিম এবং মেহেরপুরের শাহ আলম সুপার মার্কেট থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। আমরা শুরুতেই জানবো রাজধানীর খবর, সেখানে আছেন রাজু আহমেদ। রাজু, জানাবেন বাজারে নতুন সবজি এলো, দাম কি প্রত্যাশা অনুযায়ী কমেছে কিনা? সানি, হেমন্তের বিদায় লগ্নে শীত কিন্তু সাজছে, প্রকৃতিতে আসার প্রস্তুতি সেটি নিচ্ছে এবং সেই ঋতু পরিবর্তনের যে সন্ধিকাল, সেই সন্ধিকালের মধ্যে বাজারে শীতকালের আগাম সবজির সমারোহ অনেক বেশি। আমদানির তুলনায় চাহিদা কম থাকলেও উদ্বেগ রয়েছে ক্রেতাদের। ক্রেতারা বলছেন যে সবজির আমদানি অনেক বেশি থাকলেও দামের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। বিক্রেতারা যেমনটি বলছেন যে একদিনের ব্যবধানে প্রত্যেকটি সবজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। একই সঙ্গে আমরা বাজারে দেখছি যে আপনারা দেখছেন ফুলকপি, বাঁধাকপি, সিম সহ অন্যান্য যে সবজিগুলো রয়েছে শীতকালীন, সেগুলো রয়েছে। তবে দামের বিপরীতে এই সবজিগুলো কিন্তু ক্রেতাদের হাতের নাগালের বাইরে। প্রত্যেকটি সবজি 80 টাকা, 100 টাকা এবং বেশ কিছু সবজি 60 টাকা মিললেও বেশিরভাগ সবজির দাম কিন্তু ঊর্ধ্বগতি। একই সঙ্গে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও অনেকটাই বেশি। সবকিছু মিলেই যদি জানাতে চাই যে এই মুহূর্তের অবস্থা যদি জানাই যে বাজারে বিক্রেতাদের অভিযোগ, তারা যেমনটি বলছেন
যে এই পরিস্থিতিতে প্রত্যেকটি বাড়ি আসলে যখনই আসলে এখান থেকে সবজিগুলো আসে প্রত্যেকটি সবজির দামে প্রত্যেকবারই বেশি থাকে। এবারও তার বিপরীত চিত্র নয়। বিক্রেতারা যদিও বলছেন যে আসলে প্রথম দিকে দাম বেশি থাকে, নানা অজুহাত দিলেও ক্রেতাদের অভিযোগ যে বছরের সারা বছরে জুড়েই এই দামের যে করাঘাত তাদেরকে কুরে খাচ্ছে, সেই অবস্থান থেকে কিন্তু তারা মুক্তি পেতে চায়। যদি আপনাদের একটু জানাতে চাই যে আজকের সবজির তালিকা যদি বলি যে পেঁপে 30 থেকে 40 টাকা, করলা 60 টাকা, সিম 60 টাকা, পটল 50 থেকে 60 টাকা, আলু 20 টাকায় মিললেও বেগুন, টমেটো এগুলো কিন্তু 100 টাকার উপরে। বিশেষ করে টমেটো 130 টাকা, গাজর 160 টাকা, শশাও কিন্তু 80 টাকার নিচে মিলছে না। একই সঙ্গে মরিচ গত সপ্তাহে 200 টাকার উপরে থাকলেও এই সপ্তাহে কিন্তু কিছুটা দাম কমেছে। মরিচ 80 থেকে 90 টাকায় মিলছে। তবে শীতকালীন সবজি ফুলকপির দাম একটু বেশি। ফুলকপি 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে প্রতি পিস। একই সঙ্গে বাঁধাকপিও 60 থেকে 70 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে প্রতি পিস। এবং সিম আমরা বাজার খোঁজ দিয়েছি, সিমের মূল্য 70 থেকে 80 টাকা। সবকিছু মিলে যদি জানাই যে সব সবজির দামে মূলত তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ শীতকালীন সবজির যে আগাম যে চাহিদা, অর্থাৎ আগাম যে বাজারে আমদানি হয়েছে সেই আমদানির তুলনায় চাহিদা কম থাকলেও দাম অনেকটাই বেশি, এমন অভিযোগ আমরা বরাবরই পাচ্ছি। এবং বিক্রেতারা নানাভাবে বলছেন যে কিছুটা সহজলভ্য রয়েছে, তবে ক্রেতারা কিন্তু সেই অভিযোগ করছেন যে তাদের দাম অনেকটাই বেশি। এই ছিল আসলে আমার কাছে সবশেষ। এবার চট্টগ্রাম নগরী থেকে বাজার দর নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে? আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের বাজারগুলোতে যে নতুন সবজি আসছে, বিশেষ করে শীতকালীন যে সবজি বলা হয়, সেগুলো কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। তবে গত সপ্তাহে বা 2 সপ্তাহের আগের যে দাম ছিল বা যে সরবরাহ ছিল তার তুলনায় এখন কিছুটা পার্থক্য দেখছি। বিশেষ করে এই নতুন সবজির ক্ষেত্রে আমরা বেশ কম দামেই সেই সবজিগুলো পাওয়া যাচ্ছে। এখন চট্টগ্রামের কাজীরডুরি বাজারে আছি। এখানে নতুন সবজির মধ্যে আমরা যেটি দেখছি, নতুন কিছু টমেটো এসছে যেগুলো চট্টগ্রামের স্থানীয় টমেটো, সেগুলো বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া আমরা দেখছি যে বাঁধাকপির দাম, অর্থাৎ 2 সপ্তাহ আগে যেটি 300 টাকা ছিল, সেগুলো এখন বিক্রি হচ্ছে 120 টাকায়। এবং আমরা দেখেছি যে বেগুনের দাম, বেগুন এখানে বিক্রি হচ্ছে 80 টাকায়, যেটি গত সপ্তাহে আসলে একই দাম ছিল। এবং শীতকালীন সবজির মধ্যে এখানে শিমের বিচি আসছে, যেটি এখানে দাম অত্যন্ত চড়া বলা হচ্ছে, 400 টাকায় বিক্রি হচ্ছে কেজি প্রতি। এবং শিমও এসছে নতুন, সেই শিম কিন্তু এখানে বিক্রি হচ্ছে 140 টাকায়, যেটি 100 টাকায়। এখন যেটি 100 টাকা সেটি কিন্তু গত 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ আগে ছিল 140 টাকা। তো আমরা মোটামুটি এখানে যে সবজিগুলো দেখছি নতুন সবজি, সেগুলোর দাম কিছুটা কমতে শুরু করেছে। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন যে এগুলোর সরবরাহ বাড়ছে। এই বাজারে মূলত উত্তরবঙ্গের সবজি আসে, তবে এখন কিন্তু চট্টগ্রামের স্থানীয় যেই ফল বা ফসল, সেই ফসলগুলো কিন্তু এখন এখানে উঠবে। এবং তারা বলছেন যে এই সরবরাহ যদি বাড়ে, অর্থাৎ স্থানীয় সরবরাহ যদি বাড়ে, তাহলে সবজির দাম আরও অনেক কমে আসবে। এখানে 50 টাকার নিচে আমরা মোট 4টি সবজি পেয়েছি। এখানে আলু পেয়েছি কেজি প্রতি বিক্রি হচ্ছে 25 টাকায়, লাউ পাচ্ছি, লাউ বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকায়। এছাড়া মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, এবং পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়। এছাড়া অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু কম বেশি। এবং এর মধ্যে আমরা যেটি পেয়েছি যে শিমের বাঁধাকপির দাম যেটা 100 টাকা ছিল, এখন তা বিক্রি হচ্ছে 80 টাকায়। ঢেঁড়স 80 টাকায় বিক্রি হচ্ছে। বরবটি আগে 80 টাকা থাকলো, এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকায়। এবং পটল আগের সপ্তাহে 80 টাকা থাকলো, এই সপ্তাহে 60 টাকায় বিক্রি হচ্ছে। এবং টমেটো কিন্তু 120 টাকা ছিল গত সপ্তাহে, এখনও একই দামে সেই টমেটো বিক্রি হচ্ছে। তবে আমরা দেখছি স্থানীয় কিছু টমেটো আসছে এবং সবজি সরবরাহ কিন্তু চট্টগ্রাম নগরীর বাজারগুলোতে বাড়ছে। এবং বিক্রেতারা বলছেন যে আগামী মাস থেকে যেহেতু বৃষ্টি কিন্তু এখন কমে এসছে, শস্যক্ষেত নষ্ট হওয়ার যে বিষয়টি সেটি সেভাবে হচ্ছে না। সুতরাং তারা বলছেন যে ফসল যেহেতু ফলাচ্ছেন কৃষকরা, ফলাতে পারছেন, সেহেতু সরবরাহ বাড়বে এবং আগামী মাস থেকে সবজির দাম অনেকটা সহনীয় আসবে। যদিও যারা মধ্যবিত্ত ক্রেতা আছেন তাদের অনেকের কাছে কিন্তু এই দাম কিন্তু অনেক সবজির দাম কিন্তু এখন নাগালের বাইরে, তারা বলছেন যেটি সহনীয় নয়। কিন্তু বিক্রেতারা বলছেন যে এই বৃষ্টি বা শীতকালীন সবজি যতই বাজারে প্রবেশ করবে ততই কিন্তু সবজির দাম সহনীয় হবে। এই ছিল চট্টগ্রামের বাজার থেকে সবশেষ। এবার মেহেরপুর থেকে চালের দাম জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে চালের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন?
আপনাকে জানিয়ে রাখি, গেল কয়েক মাস ধরেই কিন্তু মেহেরপুরে চালের বাজার বেশ চড়া। গত সপ্তাহ থেকে নতুন করে কিন্তু আটার দামও কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা করে। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে একেবারে যে মোটা চালটা সেটিও কিন্তু সর্বনিম্ন রেট হচ্ছে 52 টাকা, অর্থাৎ 52 টাকার নিচে কিন্তু মেহেরপুর বাজারে কোনো চাল নাই। মোটা চালের মধ্যে লাল স্বর্ণ যেটা খুব ভালো সেটা কিন্তু বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা করে। এছাড়াও 28 যে চালটা সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 75 থেকে 78 টাকা। সেই সাথে বাসমতি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা, যেটি মানে গত কয়েক মাস আগেও কিন্তু প্রতি কেজি চালের দাম কেজিতে 5 থেকে 7 টাকা কম ছিল। অর্থাৎ মোটা চালটা কিন্তু আমরা বাজারে সর্বোচ্চ 48 টাকা বা 47 টাকা করে পাওয়া গেছে, সেটি কিন্তু বর্তমানে 52 টাকা করে বিক্রি হচ্ছে। লাল স্বর্ণ 50-52 থেকে 55 টাকা, এরকম প্রত্যেকটা চালের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। এছাড়াও গত সপ্তাহ থেকে কিন্তু আটার বাজারটাও বেশ ঊর্ধ্বমুখী। মেহেরপুর বাজারে প্রতি কেজি খোলা যে আটা সেটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 48 থেকে 50 টাকা করে, যেটি গত সপ্তাহেও ছিল 42 থেকে সর্বোচ্চ 45 টাকা বা 43 টাকা করে। এছাড়াও প্যাকেটজাত যে সমস্ত আটাগুলো সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকার মধ্যে। বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন ধরনের দাম রয়েছে, 60 থেকে 70 টাকা। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বাজারে কিন্তু নতুন যে ধানটা সেটা উঠলে, অর্থাৎ আমন ধান উঠলে চালের বাজার কিছুটা কমবে। আবার হচ্ছে এখন কিন্তু গমেরও একেবারে লাগানোর সময়, গম বুনছে, গম ওঠা পর্যন্ত কিন্তু বাজারে আটার দামও সরবরাহ যেহেতু কিছুটা কম, তাই আটার দাম ঊর্ধ্বমুখী। এর পাশাপাশি আমি যদি আরেকটু জানিয়ে রাখি, আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আসলে শুধু চাল আটা না, এছাড়াও যে সমস্ত ভোগ্য পণ্য রয়েছে সেগুলোর বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। তাই তারা বাজার মনিটরিং এর মাধ্যমে বাজারের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য দাবি জানিয়েছেন ভোক্তারা। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুরে চাল আটার সর্বশেষ পরিস্থিতি। সানি। রাজধানী ও রাজধানীর বাইরে থেকে নিত্যপণ্যের দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা। জুলাই অভ্যুত্থানের পর নতুন নোট ছাপানো হলো, স্থানীয় ব্যাংক ও বাজারে আসেনি নতুন টাকা। হাতে পাননি সাধারণ মানুষও। দীর্ঘদিন ধরে হাত বদল হওয়ায় বাড়ছে ব্যবহার অনুপযোগী টাকা। বিশেষ করে 5, 10, 20 ও 50 টাকার মানহীন ছেঁড়া ফাটা নোট নিয়ে চরম বিপাকে ব্যবসায়ীরা। নতুন নোট বাজারে আসতে দীর্ঘ সময় অতিবাহিত হলেও অর্থনীতির গতি মন্থর হওয়ার শঙ্কা অনেকের। জাহিদুল ইসলাম সুমনের ছবিতে মাহবুব হোসেনের প্রতিবেদন। নাটোর শহরের নিচাবাজারের পোশাক ব্যবসায়ী রিফাত হুসাইন সনি। ব্যবসায়িক কাজে প্রতিদিন ছোট নোটের ব্যবহার করতে হয় তাকে, কিন্তু ব্যবহার অনুপযোগী 5, 10, 20 ও 50 টাকার নোট নিয়ে প্রতিনিয়ত পড়তে হয় বিপাকে। কারণ এসব মানহীন ছেঁড়া ফাটা নোট নিয়ে মাঝে মধ্যেই ক্রেতার সাথে ঘটছে বাকবিতণ্ডা। কিন্তু হালের যে টাকার অবস্থা, এই টাকা আমাদের ক্রেতাদের দেওয়া সম্ভব হচ্ছে না এবং ক্রেতারা নিচ্ছেও না। কিন্তু প্রতিটি ব্যাংক থেকে আমাদের এই টাকা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ক্রেতাদের এই টাকা দিতে বিলম্বনার শিকার হচ্ছে আমরা। দীর্ঘদিন একই নোট হাত বদল হওয়ায় বর্তমানে বাজারে প্রচলিত বেশিরভাগ নোট ছেঁড়া, ময়লা এবং পুরনো। এসব নোট বদলাতে গিয়ে অনেক ক্ষেত্রে অতিরিক্ত 50% মূল্য দিতে হচ্ছে। 10 টাকা, 20 টাকা, 5 টাকা এই নোটগুলো সবচেয়ে খারাপ। 50 টাকা আছে, তবে 50 টাকা কম। 10 টাকা, 20 টাকা এগুলো অনেক খারাপ, এগুলো কাস্টমারকে দেওয়াই যায় না। মানে দোকানদারি, খুচরা দোকানদারি করা অনেক সমস্যা। বাজারে যদি নতুন টাকা আবার নতুন করে ছাড়ে তাহলে এই অসন্তুষ্টিটা দূর হয়। এমন কিছু অচল টাকা আছে যেগুলো চালানো খুব অসম্ভব হয়ে পড়ে। আমরা যে পুরাতন টাকাগুলো মার্কেটে রয়েছে এগুলি খুবই খারাপ অবস্থা, এগুলো আমরা ব্যবহার অযোগ্য, যে কারণে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী প্রত্যেকেরই খুবই সমস্যা হচ্ছে এবং নিয়মিত কাস্টমারদের সাথে তর্ক বিতর্কে জড়াতে হচ্ছে এই খুচরা টাকা নিয়ে। অভ্যুত্থানের পর চলতি বছরের 1 জুন 20, 50 ও 1000 টাকার নতুন নোট বাজারে আসার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু সে ঘোষণার 5 মাস পেরিয়ে গেল, টাকা পৌঁছায়নি স্থানীয় ব্যাংকগুলোর শাখায়। সূত্রগুলো বলছে নাটোরে মোট সরকারি বেসরকারি 26টি ব্যাংক রয়েছে। দীর্ঘ সময় ধরে নতুন নোট বাজারে না আসায় অর্থনীতির গতি মন্থর হওয়ার পাশাপাশি প্রভাব পড়ছে ব্যবসা সহ সকল সেক্টরে। তবে ইদানিং বিভাগীয় শহরগুলোতে কিছু নতুন টাকা দেখা গেলেও প্রত্যন্ত অঞ্চলের শহরগুলোতে এই টাকার খুবই সংকট, যার কারণে কাটাছিঁড়া টাকার প্রচলন বাজারে বেড়েছে, যেটা কাটাছিঁড়া কিন্তু ব্যাংক গ্রহণ করছে না।
মানুষের হাতে আছে, যেটা আপনার ইকোনমিক যে সার্কুলেশন সেটাতে কোনো সহায়তা করছে না। সুতরাং ডেফিনেটলি এর ইফেক্ট অর্থনীতির উপর পড়বে। প্রতি বছর বাংলাদেশে নতুন টাকার চাহিদা থাকে প্রায় 150 কোটি পিস। সেখানে সর্বোচ্চ টাকশাল ছাপতে পারে 120 কোটি পিস। শুধু নতুন নোট ছাপানোই নয়, সঠিক বিতরণ এবং পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহবুব হোসেন, এখন নাটোর। পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় জেলায় 57 জন আক্রান্ত হয়েছেন। তার উপর সরবরাহ নেই ডেঙ্গু শনাক্তকরণ কিটের। বিস্তারিত জানাতে কলাপাড়া হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন যে ডেঙ্গুর এমন প্রকোপে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সানিমির্দা, ডেঙ্গু সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। সে কারণেই কিন্তু পটুয়াখালী সদর এবং পটুয়াখালী কলাপাড়া উপজেলাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া যে উপকূলীয় অঞ্চলে যে সকল জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে রয়েছে সেখানে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন এবং আমরা দেখেছি ফগার মেশিন দিয়েও মশা নিধনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে মশা নিধন এবং পুরোপুরি কার্যকর হচ্ছে না এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আপনাকে আরও জানিয়ে রাখি, পটুয়াখালীর এই কলাপাড়া পৌর শহরের অভ্যন্তরে যে এতিমখানা বা রহমতপুর খাল রয়েছে, সে খালটি ময়লার বাগারে পরিণত হয়েছে। কেননা এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা একদম নেই বললেই চলে। সেখানে পানি জমে থাকায় কিন্তু এডিস মশার বংশ বিস্তার করতে পারছে খুব দ্রুত এবং এই যে প্রখর রোদের কারণে মশার উপদ্রবটা আরও বেড়েছে। সে কারণেই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি, পটুয়াখালী সদরে গেল 24 ঘন্টায় 17 জন আক্রান্ত হয়েছে এবং মির্জাগঞ্জ 12 জন এবং 10 মিনায় 4 জন, কলাপাড়ায় 17 জন এবং গলাচিপায় 1 জন এবং বাউফলে 4 জন। এই 57 জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত 3442 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3315 জন এবং বর্তমানে ভর্তি রয়েছেন 124 জন। তবে ডেঙ্গু কিট যে শনাক্তকরণ কিট, সেটি IgM সরবরাহ নেই বললে চলে, এমনটি জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখানকার স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু আক্রান্ত রোধ করা সম্ভব বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে সবশেষ। সানিমির্দা। পটুয়াখালী থেকে ডেঙ্গুর আক্রান্তের খবর জানাচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পরেও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলও। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় রেড ক্রসের কাছে 2টি মরদেহ হস্তান্তর করেছে হামাস। তবে তা ইসরায়েলি জিম্মির মরদেহ কিনা তা নিশ্চিত করতে শনাক্ত করতে পাঠানো হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস 28 ইসরায়েলি জিম্মির মধ্যে 15টি মরদেহ হস্তান্তর করেছে। ধ্বংসস্তূপের কারণে বাকি মরদেহ উদ্ধারে সময় লাগছে বলে জানিয়েছে হামাস। তবে ইসরায়েলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ধীর প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করছে গোষ্ঠীটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া ও চীন। তবে প্রতিপক্ষের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি ট্রাম্পের। 33 বছর পর যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করলে তা পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেয় কিনা তা নিয়ে শঙ্কা এখন তুঙ্গে। পারমাণবিক অস্ত্রে কে কতটা শক্তিশালী তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই 1945 নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে 20 কিলোটন বোমার পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করতে ওই বছরই আগস্টে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে সবকিছু তছনছ করে দেয় পেন্টাগন।
এরপর ধ্বংসাত্মক অস্ত্রের শীর্ষে উঠে আসে পারমাণবিক বোমা। জাতিসংঘের তথ্য বলছে ১৯৪৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৫ দশকে ২,০০০-এর বেশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, যার মধ্যে সবশেষ ১৯৯২ সাল পর্যন্ত ১,০০০-এর বেশি পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর ৭ শতাধিক পরীক্ষা চালিয়েছে সোভিয়েত ইউনিয়ন। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে ফ্রান্স, চীন ও ব্রিটেন। পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি সিটিবিটি হওয়ার পরও 10টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে ১৯৯৮ সালে পাল্লা দিয়ে 2টি করে 4টি পরীক্ষা চালিয়েছে ভারত, পাকিস্তান। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে 6টি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমনকি ইউক্রেনে যুদ্ধবন্ধ ইস্যুতে হাঙ্গেরিতে ট্রাম্প পুতিনের বৈঠক ভেস্তে যাওয়ার পর সম্প্রতি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে আগুনে ঘি ঢালে রাশিয়া। চীনও বাড়াচ্ছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। প্রতিপক্ষদের এসব কার্যকলাপেই ৩৩ বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We have more nuclear weapons than anybody. We don't do testing. We've halted it many years ago. But with others doing testing, I think it's appropriate that we do also. এমন পরিস্থিতিতে এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে চীন। আর রাশিয়া দাবি করছে সম্প্রতি তাদের চালানো পরীক্ষাটি পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল, যাকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা হিসেবে দেখা হলে ভুল করা হবে বলেও সতর্ক করা হয়েছে। এমনকি চলতি মাসে পুতিনের দেয়া হুঁশিয়ারিও মনে করিয়ে দিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। Я хочу напомнить заявление президента Путина, которое неоднократно повторялось, что, конечно же, если кто-то отойдет от моратория. পারমাণবিক প্রতিযোগিতা বিশ্বকে নতুন করে ভয়াবহ যুদ্ধের দিকে নিয়ে যায় কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ দেশের কাছেই পারমাণবিক অস্ত্র না থাকায় বিশ্বব্যাপী মানুষের জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। There are 9 countries that have these nuclear weapons, but overwhelmingly, and we're talking about almost 90%. Are in the arsenals of Russia and the United States. These two countries are the ones that have by far the most nuclear weapons. And that has always been the case. So part of it is because of their experience with the Cold War. এই অবস্থায় এখন আলোচনায় ইরানও, কারণ পারমাণবিক অস্ত্র সক্ষমতার দিকে অগ্রগতির অভিযোগে গত জুন মাসে দেশটির গুরুত্বপূর্ণ 3টে পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান বারবার দাবি করে আসছে যে পারমাণবিক অস্ত্র উৎপাদনে কোনো ইচ্ছে নেই তাদের। এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্যেও মিল পাওয়া গেছে। We do not see anything that would give rise to hypothesis of any substantive work going on there. সঠিক তথ্য গোপন রাখায় পারমাণবিক অস্ত্রের আসল সংখ্যা অজানা। তবে বিভিন্ন সংস্থার অনুসন্ধানী তথ্য বলছে বিশ্বে এই মুহূর্তে 12,000-এর বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এ তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে থাকার দাবি করলেও পরিসংখ্যান অনুযায়ী তালিকায় প্রথমে আছে রাশিয়ার নাম, দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় চীন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। রাজকীয় সকল উপাধি ত্যাগের পর এবার রাজপুত্র পদবি হারানোর পাশাপাশি রাজভবন উইন্ডসর প্রাসাদের রয়্যাল লজ থেকেও বিতাড়িত হচ্ছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু। প্রয়াত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্তের পর এই সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাকিংহাম প্যালেস। বিবৃতিতে বলা হয়, প্রিন্স অ্যান্ড্রুকে তার বাসভবন উইন্ডসর ম্যানশন রয়্যাল লজের ইজারা ত্যাগ করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। আর রাজপুত্র পদবি ত্যাগের পর অ্যান্ড্রু মাউন্ট ব্যাটন উইন্ডসর হিসেবে পরিচিত হবেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে চলতি মাসেই ডিউক অফ ইয়র্ক সহ অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন অ্যান্ড্রু। শেষ করছে এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আর একবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল রবি বা সোমবার 10 ডিসেম্বরের মধ্যে ভোট প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। নদীপথে আবারও ফিরছে স্টিমার PS মাহসুদ। শুক্র শনিবার চলবে ঢাকা বরিশাল রুটে, বাকি 5 দিন প্রমোদ ভ্রমণ। কাল থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। আপাতত রাতে না থাকার অনুমোদনে ভ্রমণ পিপাসুদের আগ্রহে ভাটা।
মাঝপথে থমকে গেছে করতোয়া নদী রক্ষা প্রকল্প। খনন ওয়াকওয়ে নির্মাণ সহ বাকি কাজ শেষ করতে দ্রুত অর্থ ছাড়ের দাবি। এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া চীন। ভয়ানক যুদ্ধে মোড় নেয় কিনা তা নিয়ে শঙ্কা। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।